ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। কেউ যদি আমরা ভেবে থাকি যে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাকে আমরা ভাবতাম তারা মাঠে এখন দুর্বল, তারা নেই মাঠে বা মাঠে দুর্বল, এবং তাহলে আমাদের সবকিছু সোজা একদম সস্বর করে আমরা চলে যাব, আল্লাহর ওয়াস্তে এই কথাটি মন থেকে সরিয়ে দিন। নরসিংদীতে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু। দর্শক, নরসিংদী আগামী জাতীয় নির্বাচন হবে পুলসেরাত পার হওয়ার মতন কঠিন একটা নির্বাচন। বাণীতে বিএনপির যিনি আপকামিং লিডার আছেন, বা আমরা যদি ধরি যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছিলেন নেতাকর্মীদের যে তোমরা এই নির্বাচনটাকে হালকা নিও না, পরিচর্যার সাথে উন্নয়ন কার্যক্রম করা যায় সেদিকে আমরা কাজ করছি। আপনারা খুব দ্রুতই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। এক ধরনের মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে গত 4 দিন যাবৎ নিখোঁজ সমন্বয়ক খালেদ। তো ফিরে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, বোঝাই যাচ্ছে যে তিনি বড় একটা বিপদ থেকে বেঁচে গেছেন। তার সাথের সতীর্থরা, তার পরিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের একটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বর্তমানে সাম্প্রতিক সময়ে চলমান যে পরিস্থিতি, রাজনীতির যে বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশের যে একটা অবস্থান চলতেছে, সেটা নিয়ে তার কিছু ভিডিও ফুটেজ আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো, যেখানে আপনারা বেশ কিছু ভিডিও এবং বেশ কিছু তথ্য জানতে পারবেন যে ভিডিওর মাধ্যমে। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষেপ করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে এখন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। কেউ যদি আমরা ভেবে থাকি যে আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যাকে আমরা ভাবতাম তারা মাঠে এখন দুর্বল, তারা নেই মাঠে বা মাঠে দুর্বল, এবং তাহলে আমাদের সবকিছু সোজা একদম সস্বর করে আমরা চলে যাব, আল্লাহর ওয়াস্তে এই কথাটি মন থেকে সরিয়ে দিন। কারণ আমার 35 বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি যেটি বুঝি, আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ আছেন, আমি মনে করি তারা আমার সাথে একমত হবেন। আগামী যে নির্বাচন, এই নির্বাচন কিন্তু অনেক কঠিন। যে কোনো নির্বাচনে আমি মনে করি যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। অদৃশ্য শক্তি এখানে, ওই যে চট্টগ্রাম বন্দরে বললো না অনেক ষড়যন্ত্র কাজ করছে, একজন বললে প্রশ্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা আপনার বিরুদ্ধে, যেহেতু আপনি বিএনপির প্রতিনিধি, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর রাস্তায় এগুলো চিন্তা করুন আপনারা। আপনি ছাত্র দল হন, যুব দল, স্বেচ্ছাসেবক, বিএনপি, তাঁতি দল, মহিলা দল, যেই হন না কেন, আল্লাহর রাস্তায় এগুলো একটু চিন্তা করুন। বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। আপনাদের নেতা হিসাবে আমি আপনাদেরকে নির্দেশনা দিব, আপনাদের সহকর্মী হিসাবে আপনাদেরকে আমি অনুরোধ করব। দেখুন, আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মী মিলে, আমরা সরকার গঠন করিনি, আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। আমাদের সেই যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এর ভিতরে চট্টগ্রামে কিছু কিছু ঘটনা ঘটেছে। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই। দেখুন, আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত 859 জন, প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি, আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি। আপনার এলাকায়, আপনার যেখানে আপনি থাকেন, যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি, আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে। হলেন আপনি বিএনপির, হলেন আপনি যুব দল, স্বেচ্ছাসেবক, ছাত্র দল, শ্রমিক দল, তাঁতি দল, যেটাই হন না কেন, এন্ড অফ দ্য ডে আপনাকে মানুষ, আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ, আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ, আচ্ছা, এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে। ও নাজিম, ও বিএনপির নাজিম, আচ্ছা, এইভাবে কিন্তু মানুষ আপনাকে চিনে। অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান, আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা, কথাবার্তা, উঠা বসাতে এমন কিছু পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয়। এটি নর্মালি আমরা করি না? এটি
নেগেটিভ ধারণা না হয়। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন, আপনার যেই কথা, আপনার যে বিহেভিয়ার, আপনার যে কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন, আপনারই তো আপনজন। দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ, সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন। আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন? আজকে যদি এমন কোনো বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন, তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওই দিন এই কাজ করেছিল না, কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে? এই কথা আপনাকে শুনতে হবে। আমাদের পক্ষে সম্ভব না। আমরা বিশ্বাস করি না দামি নির্বাচনে, আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে। আমরা বিশ্বাস করি জনগণের কাতারে। একজন নোয়াখালীর একজন বোন বলেছেন কিভাবে এই দেশের মা বোনেরা বিএনপিকে ভোট দেয়। আমরা সেই ভোটে বিশ্বাস করি, যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপত্তার সাথে স্বচ্ছভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে, ভয়হীনভাবে ভোট দিয়ে যাবে। আমরা সেই নীতিতে বিশ্বাস করি, এবং সেটি যদি অর্জন করতে হয়, আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে। উঠা বসা, চলাফেরা, কথাবার্তা আপনাদের পরিবর্তন করতে হবে আপনাদের নিজেদের। বারে বারে আমি বলছি, জনগণকে সাথে রাখুন, জনগণের সঙ্গে রাখুন। সহকর্মীবৃন্দ, আপনি ক্ষমতায় যাবেন না, এখানে উপস্থিত মানুষ একটি মানুষও ক্ষমতায় যাবেন না। আপনারা মানুষের সমর্থন পেলে ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পাবেন। দেশ পরিচালনার সুযোগ পাবেন। মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিবে। দুটোর মধ্যে পার্থক্য আছে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি। আপনাদের আজকে যে বিভিন্ন অভিযোগ যে তাদের আমলে জলাবদ্ধতা হয়েছে, ট্রাফিক জ্যাম হয়েছে, এই হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়েছে, কেন এই কথাগুলো আপনারা বলছেন? এই জন্য আপনারা এই কথাগুলো বলছেন যে ওরা ক্ষমতায় ছিল, ওরা জনসমর্থনে দেশ পরিচালনার সুযোগ পায়নি, ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল। আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে, এবং সেই জন্যই দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান, দেশ পরিচালনা যদি করতে চান, তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে। নিজের প্রতি মানুষের সেই সমর্থন, আস্থা অর্জন করতে হবে। সহকর্মীবৃন্দ, আস্থা অর্জন করতে হলে নিজেকে ধীর করতে হবে, নিজের মধ্যে উপলব্ধি আনতে হবে, নিজের পার্সোনালিটি চেঞ্জ করতে হবে, কথাবার্তা, চলন বলন চেঞ্জ করতে হবে। আপনাদের নেতা হিসেবে, সহকর্মী হিসেবে এটি আপনাদেরকে আমি বলতে চাইছি, বলার চেষ্টা করছি। দয়া করে আসুন, আমাদেরকে কিন্তু দিন শেষে আপনারা প্রায় বলেন যে বিএনপির প্রতি মানুষের আস্থা আছে। ভাই, এই আস্থাটাকে তো ধরে রাখতে হবে। আস্থাটাকে ধরে না রাখলে কিন্তু আপনি ভোট পাবেন না, কোনোভাবে আপনাকে ভোট পাবে না। ভোট কি হবে সেটা ভোটার ঠিক করবে, সে কাকে ভোট দেবে, আপনাকে দিবে না, কারণ আপনার প্রতি তার আস্থা নেই। এবং এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না, পাবলিকের না, ভোটারের না। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার। আস্থা ধরে রাখা, বন্যার সময় এই যে নোয়াখালী অঞ্চলে বন্যা হলো, আপনারা দল সকলে দিন রাত আপনারা পরিশ্রম করলেন মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য, সাহায্য করলেন, সহযোগিতা করলেন। শুধু বন্যার সময় না, বন্যার পরেও করেছেন আপনারা। কেন করেছেন? মানুষের আস্থা ধরে রাখার জন্য। ঠিক একইভাবে ভোট যতক্ষণ না হচ্ছে, আপনাকে সেই আস্থা ধরে রাখতে হবে, এবং ভোটে ইনশাল্লাহ আপনি জিতলে তখন আপনাকে কাজ করতে হবে এইগুলো বাস্তবায়নের জন্য। 31 দফা। কাজে ব্যাপারটি এত সহজ না, এবং ব্যাপারটি এত 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 ছোটখাটো না, ব্যাপারটি অনেক সিরিয়াস ব্যাপার। এই ব্যাপারটি অনেক সিরিয়াস ব্যাপার। আপনি রাষ্ট্র পুনর্কাঠামো, আপনি রাষ্ট্র কাঠামো মেরামত, এখানে দেখুন রাষ্ট্র কাঠামো মেরামত, এই মেরামত কিন্তু ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার। কাজেই আমাদেরকে সেভাবে প্রস্তুত হতে হবে। সহকর্মীবৃন্দ, আমি জানি সকলের ধৈর্য একরকম হয় না, কারো ধৈর্য কম হয়, কারো ধৈর্য বেশি হয়, কারো মাথা গরম হয়, কারো মাথা ঠান্ডা হয়, মানুষের ভেদাভেদ থাকে। আমরা সহকর্মী, আমি আপনাদেরকে বারে বারে অ্যাড্রেস করছি সহকর্মী হিসেবে। আপনার বিপদে আমি পাশে দাঁড়াই, আমার বিপদে আপনি পাশে দাঁড়ান, সেজন্যই আমরা সহকর্মী। কাজেই আমরা সকলে মিলে দল। আপনি ক্ষতিগ্রস্ত হলে আমি ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি ক্ষতিগ্রস্ত। কাজে আমাদেরকে প্রত্যেকের প্রতি খেয়াল রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে দলের প্রতি, এবং দলের প্রতি যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলেই আমরা জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকে এই কর্মশালায় আপনারা যেরকম 31 দফা কি জেনে গেলেন, 31 দফা কি বুঝে গেলেন, 31 দফা বুঝে জেনে গিয়ে আপনারা যেরকম জনগণের কাছে পৌঁছে দিবেন, জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিবেন, জনগণকে বোঝাবেন। একই সাথে আসুন আজকে এই কর্মশালায় আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা শপথ গ্রহণ করি যে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব, এবং জনগণের আস্থা অর্জন করা যায় আমরা চেষ্টা করব সেরকম কোনো কাজ করতে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আশা করব
আমি বিশ্বাস করি যে যেই কথাগুলো আপনাদের সামনে শেষে আমি এসে বলেছি, আমি জানি সারাদিন শেষে আপনারা আজকে ক্লান্ত, খুব বেশি কথা শুনতে এখন ভালো লাগবে না, কিন্তু যে কথাগুলো না বললেই নয়, আমি আপনাদের সামনে সেই কথাগুলোই তুলে ধরেছি। আমি অনুরোধ করব, বিগত 15-16 বছর আপনারা অক্লান্ত অত্যাচার নির্যাতন সহ্য করে আপনারা এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। আসুন আমরা সকলে মিলে, আমরা যেই অত্যাচার নির্যাতন সকলে মিলে সহ্য করেছি, আমাদের সামান্য ছোট ছোট ভুলের জন্য যাতে আগামী দিনের আমাদের এই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, আমরা সেই ব্যাপারে সচেতন থাকি। যে অত্যাচার নির্যাতন সহ্য করেছি, এখনো বহু মানুষের নামে মিথ্যা মামলা আছে, এখনো সেই মামলা উঠে নাই, মামলার খড়গ এখনো রয়ে গেছে। কাজে আসুন, যেই নির্যাতন আমরা সহ্য করেছি, যেই বিসর্জন আমরা দিয়েছি, সেই বিসর্জন যাতে নষ্ট না হয়ে যায়, এই কষ্ট করেছি সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায়, এই ব্যাপারে আমরা সচেতন থাকি। আমরা 31 দফা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক, আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব, কারণ জনগণই রাজনৈতিক দল হিসেবে জনগণই আমাদের শেষ ভরসা। প্রিয় সহকর্মীবৃন্দ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আগামী জাতীয় নির্বাচন হবে পুলসেরাত পার হওয়ার মতন কঠিন একটা নির্বাচন। বাণীতে বিএনপির যিনি আপকামিং লিডার আছেন, বা আমরা যদি ধরি যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলছিলেন নেতাকর্মীদের যে তোমরা এই নির্বাচনটাকে হালকা নিও না, মাঠে ময়দানে লুটপাট, সিন্ডিকেট, চাঁদাবাজি এগুলা করো না, কারণ এই নির্বাচনটা কোনো স্বাভাবিক নির্বাচন হবে না। এই নির্বাচনটা হবে ভিন্ন রকমের, মাঝে অনেক কিছুই ঘটতে পারে। আর এর মাঝখানে এই মুহূর্তে বিএনপির জন্য একটা বড় হেডেক হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। রাজনীতিতে আসতে যাচ্ছে নতুন একটা আমূল পরিবর্তন, আর পরিবর্তনের এই ছোঁয়ায় এই জাতীয় নাগরিক কমিটির পরবর্তী টিম যারা আছেন বা রাজনৈতিক শক্তি হিসাবে যারা মাঠে আসতে যাচ্ছেন, তারা ওই জিনিসগুলি বলছেন যেগুলো অনেকাংশে ব্যক্তিগতভাবে ধরেন একদম প্রান্তিক পর্যায়ের একজন মানুষের অন্তরের ক্ষোভ, ভাই দেখেন চাঁদাবাজি বন্ধ করতে হবে, লুটপাট বন্ধ করতে হবে, সিন্ডিকেট বন্ধ করতে হবে, এগুলো নিয়ে সার্জিসদের একদম কঠিন বক্তব্য। তবে এর বাহিরে আরেকটা ইস্যুতে বিএনপি এবং জাতীয় নাগরিক কমিটি মুখোমুখি। বাংলাদেশ আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে, নির্বাচনে কি আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না, এই ইস্যুতে বিএনপির অবস্থান কিছুটা ধোঁয়াশাময়। বিএনপি মনে করছে বরাবরই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অথবা নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা এটার পক্ষে বিএনপি না। জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাচনের মধ্যে কাকে ভোট দেবে আর কাকে ভোট দেবে না। যদি আওয়ামী লীগ সম্পর্কে মানুষের নেগেটিভিটি থাকে, তাহলে নির্বাচনের মাঠে আওয়ামী লীগ পরাজিত হবে। আর বিএনপি চায় আওয়ামী লীগের সাথে নির্বাচন করেই কোথাও না কোথাও তারা রাষ্ট্র ক্ষমতা যেতে। তবে হ্যাঁ, এখানে যারা অপরাধী আছেন, যারা বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন, যাদের হাতে রক্তের দাগ আছে, তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। এই যখন অবস্থা, তখন জাতীয় নাগরিক কমিটির একটা প্রোগ্রামে সর্বশেষ যে বক্তব্য এসেছে, মেহেরপুরে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তারা নতুন দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে। এদেশের সব দলই রাজনীতিতে অংশগ্রহণ করবে, তবে নতুন বাংলাদেশে আওয়ামী লীগকে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে করতে দেওয়া হবে না একটা রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে দিয়া এটা কি আসলে নিষিদ্ধ করার সুযোগ আছে? নো, এই দায়িত্বটা হচ্ছে সরকারের। সরকার যদি চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে, তবে কাগজে কলমে নিষিদ্ধ করে জামাতকে যেমন দাবায় রাখা যায় নাই, আওয়ামী লীগকেও কিন্তু দাবায় রাখা যাবে না। এটা হচ্ছে বাস্তবতা। আর জাতীয় নাগরিক কমিটি তারা একটা পলিটিক্যাল দল হিসেবে তাদের যে বক্তব্য থাকবে, দাবি দেওয়া থাকবে, সেটা আরেকটা রাজনৈতিক দল সেটাকে পাল্টা কাউন্টার করবে। এখন বিএনপি ভাবছে যে এই বর্তমান সরকারের মাথায় হয়তো অনেক কিছু ঘুরছে, আর সেই কারণে যখনই আওয়ামী লীগের মতন দল, যেটা বিএনপির চোখের কাটা আমরা ধরতে পারি, একদম চোখের বিষ, কিন্তু সামহাও রাষ্ট্রপতি ইস্যু বলেন, সংবিধান ইস্যু বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যু বলেন, এই সকল কিছুতে বিএনপি মনে করছে যে না, কোনো একটা দলের কথায় অথবা কারুর চাপে আওয়ামী লীগকে মাঠের রাজনীতি থেকে বা নির্বাচন থেকে দূরে রাখার সুযোগ নাই। আওয়ামী লীগ রাজনীতি করবে বা তারা নির্বাচনে আসবে। কিন্তু আপনার এই জাতীয় নাগরিক কমিটির বক্তব্য হচ্ছে যে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সমাজের নানান অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে তারা এই মতবিনিময় সভাগুলো চালিয়ে যাচ্ছে। আপনার উপস্থিত সবার মতবিনিময় শেষে আপনার দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখতে এবং সুন্দর দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকারও প্রত্যয় ব্যক্ত করেন। অপরদিকে
নির্বাচন ইস্যুতেও চলছে নানান ধরনের বক্তব্য, পাল্টা বক্তব্য। বিএনপি বলছে যে 5ই আগস্টের মতন আরো একটা দিন আসবে যেখানে মাঠে নামতে হবে, নেতাকর্মীদের প্রস্তুতি থাকারও নির্দেশ দিয়েছেন। অপরদিকে উপদেষ্টা আসিফ বলছেন একটা নির্বাচনের জন্য, শুধু ভোটের জন্য এতগুলো মানুষ জীবন দেয়নি, সুতরাং সংস্কার শেষের আগে নির্বাচন না। জাতীয় নাগরিক কমিটি বলছে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে তারা অংশগ্রহণ নিতে দিবে না। তো তারা কি পেশি শক্তি ব্যবহার করবে নাকি রাষ্ট্রের যে যন্ত্র কাঠামো শক্তি আছে? এখন রাষ্ট্রীয় যন্ত্র কাঠামোতে আপনি যদি দেখেন এই মুহূর্তে উপদেষ্টা আসিফ বলেন, আমাদের আসিফ নজরুল ইসলাম বলেন, অথবা যারা অ্যাটর্নি জেনারেল আছেন, অথবা প্রেস উইং থেকে বলেন, কোথাও কিন্তু আওয়ামী লীগকে, ছাত্রলীগকে যেমন কমিশন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বা রাজনীতি বন্ধ করার জন্য সার্জিস হাসনাত কিন্তু এটা রিড করে সেখান থেকে সরে আসছিল। সো এখানে জিনিসটা কিন্তু এত সোজা না। তবে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক কমিটি কেন চাইবে? এই জাতীয় নাগরিক কমিটি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকটা যে লেয়ার আছে রাজনৈতিক প্ল্যাটফর্মে ঢুকার, সেটার প্রধান দরজাটাই হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, যেটাতে সাম্প্রতিক সময়ে সার্জিসকে আপনার আহ্বায়ক করা হয়েছে, মুখ্য সংগঠক হিসেবে কিন্তু সেখানে তাকে কানেক্ট করা হয়েছে। তো এই অবস্থায় আওয়ামী লীগ বলেন, নির্বাচন বলেন, সংস্কার বলেন, এই সকল ইস্যুতে জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপি কিন্তু একটা মুখোমুখি অবস্থানে যাচ্ছে। টকশো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধিরা, বিএনপির নেতারা পাল্টাপাল্টি বাকযুদ্ধে এই মুহূর্তে লিপ্ত আছে। তবে এই যুদ্ধ সংঘাতে রূপ নিতে পারে যদি মাঠ পর্যায়ে একে অন্যকে মোকাবেলা বা প্রতিহত করতে চায়। যদি মাঠ পর্যায়ে যায় তাহলে জাতীয় নাগরিক কমিটিকে অনেক ধাক্কা সহ্য করতে হবে, কারণ এই বিষয়টা একটু ডিফারেন্ট হবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আমি গতকাল থেকে উত্তরবঙ্গ সফরে আছি। এই শীতের প্রকোপের জন্য শীতবস্ত্র দেওয়াটা একটা বাহানা মাত্র। আমি উত্তরবঙ্গে আসতে চেয়েছি, আপনাদের প্রতি হওয়া বৈষম্য, আপনাদের দুঃখের কথা শুনতে চেয়েছি, এবং যেহেতু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আপনাদের জন্য কাজ করার সুযোগ আছে। সেই জায়গা থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আপনাদের দাবির প্রেক্ষিতে আপনাদের জন্য কাজ করার জন্য, আপনাদের কথা শোনার জন্য এসেছি। গতকাল দিনাজপুরে ছিলাম, আজকে ঠাকুরগাঁও পঞ্চগড় হয়ে নীলফামারীতে আসলাম। জলঢাকা উপজেলা এবং নীলফামারী জেলার যে উন্নয়ন কার্যক্রমের প্রস্তাবগুলো জেলা প্রশাসন থেকে, উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM 2500W, committed for better still। আমরা গুরুত্ব বিবেচনায় সেই প্রকল্পগুলো বাস্তবায়নে হাত দেব, এবং বিগত ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গের প্রতি যে বৈষম্য হয়েছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার সেই বৈষম্য ঘোচাতে এবং সারা দেশে অন্যান্য জায়গায় যেভাবে উন্নয়ন কার্যক্রম হয়েছে ঠিক একইভাবে যাতে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ সহ উত্তরবঙ্গে উন্নয়ন কার্যক্রম হয় সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে। এই অঞ্চল বাংলাদেশের অত্যন্ত উর্বর এবং কৃষি উৎপাদনের ক্ষেত্রে অগ্রগামী একটি অঞ্চল। আমি যে পরিসংখ্যানগুলো দেখছিলাম বিভিন্ন উপজেলায়, এই অঞ্চলের অধিকাংশ জায়গাতেই প্রায় উৎপাদনের 60 থেকে 70% উর্ধৃত্ব থাকে, যেটা দিয়ে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেখানে ঘাটতি আছে সেখানকার মানুষ কৃষি পণ্য, খাওয়ার পণ্য পেয়ে থাকে। সেই জায়গা থেকে কৃষি ভিত্তিক শিল্পের বিস্তারে এই অঞ্চলে কাজ করার অনেক সুযোগ আছে। কৃষিভিত্তিক শিল্পের বিকাশে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই, আপনারা জানেন, সুগার মিলগুলো চালু করার সিদ্ধান্ত নিয়েছে। টেক্সটাইল মিলগুলো চালু করার বিষয়েও আমি শিল্প উপদেষ্টার সাথে কথা বলবো। শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব। সুতরাং উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ করা সম্ভব হয়, উত্তরবঙ্গের
যে স্থলবন্দর আছে সেটাকে আরো শক্তিশালীকরণের উদ্দেশ্যে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে অবশ্যই আলোচনা করব। শুষ্ক মৌসুমে পানির যে অভাব এবং বন্যার মৌসুমে পানিতে তলিয়ে যাওয়া, এটা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা নিরসনের লক্ষ্যে আপনাদেরকে একটা সুখবর দিতে চাই। আমাদের মাননীয় পানি সম্পদ উপদেষ্টা এবং আমরা আবারও আগামী বছরের শুরুর দিকেই উত্তরবঙ্গে আসব এবং এই তিস্তার পানির যে সমস্যা, এটা কিভাবে নিরসন করা যায়, একটা দীর্ঘমেয়াদী সমাধান কিভাবে হতে পারে, তার জন্য গণশুনানি আয়োজন করা হবে। আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনব, তিস্তা নিয়ে আপনাদের সমস্যাগুলো শুনে তার প্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আমি আশাবাদী এর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হবে। আপনারা জানেন এবারের বিপিএল আয়োজন হচ্ছে ঢাকার মিরপুরে, সিলেটে এবং চট্টগ্রামে। উত্তরবঙ্গে বগুড়ায় আন্তর্জাতিক মানের একটা স্টেডিয়াম ছিল, কিন্তু সংস্কার কাজ সহ বিভিন্ন ধরনের অবহেলার কারণে সেটি এখন সেভাবে ব্যবহার উপযোগী নয়। সেটাকে আমরা অতি দ্রুতই সংস্কার করব এবং যে 3টি স্টেডিয়ামে এখন আন্তর্জাতিক খেলা হয়, বিপিএল এর ভেন্যু হয়, তার সাথে উত্তরবঙ্গের একটি স্টেডিয়াম হিসেবে বগুড়া স্টেডিয়ামটাকে আগামী বছর থেকেই সংযুক্ত করা হবে। উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে এলাকা ভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যে চলমান প্রকল্পগুলো আছে, আমরা লক্ষ্য করেছি সেই প্রকল্পগুলোতেও কিছু নির্দিষ্ট অঞ্চলের জন্য বরাদ্দ অতিমাত্রায় বেশি এবং কিছু অঞ্চল এলাকা ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে। আমরা সেগুলো পুনর্বন্টন করছি এবং উন্নয়ন যেন সুষমভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায়। যে অঞ্চলগুলো বিশেষভাবে বৈষম্যের শিকার হয়েছে সেখানে যেন বিশেষ পরিচর্যার সাথে উন্নয়ন কার্যক্রম করা যায়, সেদিকে আমরা কাজ করছি। আপনারা খুব দ্রুতই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। এখানে যেহেতু উপজেলা এবং জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে নাগরিক সেবাকে প্রায়োরিটি দিয়ে জনবান্ধব পাবলিক সার্ভেন্ট হিসেবে আপনারা কাজ করবেন। আমরা এই নতুন বাংলাদেশের জনগণের থেকে ঘুষ আদায় কিংবা দুর্নীতি এই ধরনের কোনো অভিযোগ আর শুনতে চাই না। যদি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ আসে, তাহলে সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এবং নীলফামারী নাগরিকদের প্রতি আহ্বান থাকবে, এ ধরনের কোনো কিছুর প্রমাণ যদি আপনারা পান, আপনারা আপনাদের প্রতিনিধিদের মাধ্যমে, এখানে লিওন ভাই আছেন, সরকারি বিভিন্ন দপ্তর আছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে আপনাদের সেই অভিযোগ পাঠাবেন। আপনারা সরাসরি চিঠিও পাঠাতে পারেন, আমরা খুব দ্রুতই সে বিষয়ে ব্যবস্থা নেব। আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অন্যতম এজেন্ডা হচ্ছে সংস্কার। দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমরা মনে করি সংস্কার কার্যক্রমের মাধ্যমে যদি তা পুনর্গঠন না করা হয়, তাহলে আমরা এই ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে কখনোই বের হতে পারবো না। জুলাই গণঅভ্যুত্থানে যে কারণে আমাদের এত ভাই ছাত্র জনতা শহীদ হলো, আহত অবস্থায় এখনো অনেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই অন্যতম সংস্কারের এজেন্ডা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা আপনাদের সহযোগিতা, সমর্থন এবং সংস্কার কাজে সরাসরি আপনাদের মতামত দিয়ে অংশগ্রহণ করবেন। নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু। দর্শক,
নরসিংদীর খবর যখন আমি আপনাদের সামনে বলি তখন বারবার বলি এই জেলাটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে একেবারে বিচ্ছিন্ন। সম্ভবত সহিংসতার দিক থেকে প্রথমে নরসিংদী, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হয়তো সিরিয়ালি অন্যান্য জেলা, কিন্তু সবার উপরে নরসিংদী। সেখানে টেটা বল্লম নিয়ে আদিম যুগের মতন করে মারামারি পিটাপিটি হয় এবং রক্তক্ষরণ হয়। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে 5 দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, সকল নির্বাচনে সেখানে মানুষের প্রাণ যায়নি এমন কোনো নির্বাচন হয়নি। এর বাইরে আছে আরো ঘটনা। সেই ঘটনায় দেখা যায় যে দলীয় অর্থাৎ আওয়ামী লীগের নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, এমনকি বিএনপি যখন নাকি শেখ হাসিনার সময় যে খারাপ অবস্থার মধ্যে ছিল, সেই অবস্থার মধ্যেও ছাত্র দল বা অন্যান্য সংগঠনের মধ্যে তাদের অন্তর্বিরোধ। আর এখন তো বলতে গেলে বিএনপিকে আধা সরকারি, অর্থাৎ নির্বাচন হওয়ার পর হয়তো তারা সরকারি হবে, এখন আধা সরকারি দল। এখনই কিন্তু মারামারি শুরু হয়ে গেছে নরসিংদীতে, সামনে আরো দিন পড়ে আছে। তখন কি হবে আমি সেই কথাই চিন্তা করছি। এখানে যে খবর, নরসিংদীর 5 দোনায় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে আহত 1 শ্রমিক দল নেতা মারা গেছে। নিহত আলম মিয়া 55, 5 দোনা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবরে কর্মী সমর্থকরা আজ বিকেলে প্রায় 1 ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ও স্থানীয়রা জানান, 5 দোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি লাল মিয়া ওরফে লালু মেম্বার এবং বিএনপির সমর্থক মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে গত 18 ডিসেম্বর এই সংঘর্ষ বাধে। এতে আলম মিয়া মাথায় গুরুতর আহত হন। মাধবদী থানার ওসি বলছেন যে নজরুল ইসলাম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আলম মিয়া আহত হওয়ার 6 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সংঘর্ষের ঘটনায় 2 পক্ষ থেকে থানায় মামলা হয়েছে, তবে কাউকে আটক করা হয়নি। তার মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ানোর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান ওসি। ঘটনাটা হয়তো মনে হতে পারে যে একজনের মৃত্যু, কিন্তু এটা তো একটা সূত্রপাত হইতে পারে। তারপরে কি অবস্থা হতে পারে, পাল্টা একটা অবস্থান, অর্থাৎ প্রতিশোধ। এবং এইটা হবেই। মানে নরসিংদীর আমি গত 5-6 বছর ধরে যেই ঘটনার প্রভাবগুলো প্রতিনিয়ত দেখি, যে এখানে একটা ঘটনা ঘটে, তার রেশ অনেক দিন থাকে, বছরের পর বছর থাকে। সুতরাং দলীয়ভাবে অন্তত যদি বিএনপি এটা নিয়ন্ত্রণ করতে পারে ভালো, আর যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে গত 15 বছর ধরে যে ধরনের সংঘাত, যে ধরনের পরিস্থিতি লক্ষ্য করা গেছে, হানাহানি, মারামারি, রক্তপাত, সেই ঘটনাই চলতে থাকবে। এর ব্যতিক্রম কিছু হবে না। দর্শক, এক ধরনের মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে গত 4 দিন যাবৎ নিখোঁজ সমন্বয়ক খালেদ। তো ফিরে এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, বোঝাই যাচ্ছে যে তিনি বড় একটা বিপদ থেকে বেঁচে গেছেন। তার সাথের সতীর্থরা, তার পরিবার এ নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন, মানববন্ধন করেছিলেন, কিন্তু সবাইকে চমক দিয়ে তিনি নিজেই এসে আবার হাজির হয়েছেন। এসে তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটার মধ্যে অনেকগুলো জিনিস ধোঁয়াশাপূর্ণ আছে। কারা তাকে তুলে নিল তিনি জানেন না। 3 জেলায় তিনি ভ্রমণ করলেন, শুধু চোখ খুলতেন, এক জেলায় নিজেকে পাইতেন, আবার চোখ বন্ধ করতেন, আবার চোখ খুলতেন, আরেক জেলায় পাইছেন, আবার চোখ বন্ধ করলেন, আবার চোখ খুললেন, তিনি রাস্তার পাশে পাইলেন, তারপরে ঢাকা চলে আসলেন। সমন্বয়ক আব্দুল কাদেরের বক্তব্য, ভয়ে তিনি এই মুহূর্তে কোনো ধরনের বক্তব্য দিচ্ছেন না, তবে খুব শীঘ্রই হয়তো আমরা আরো অনেক তথ্য সামনে আসবে। আপাতত প্রায় 96 ঘন্টা পর, 4 দিন ধরে নিখোঁজ থাকার পর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে। তাকে গুম করা হয়েছিল বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের। আর দিবাগত রাত 12:45 এমন তথ্য দিয়েছেন। তো এখন তাকে গুম আসলে কারা করলো? এখন তো সরকার আর গুমের মধ্যে নাই, আইন শৃঙ্খলা বাহিনী গুমের মধ্যে নাই। আর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যদি তাকে নিয়েই যাইতো, আসলে কি তাকে এইভাবে ছেড়ে দিত? যদি বিষয়টা এরকমই হয়, কিছুটা তো এখানে অস্পষ্টতা রয়েছে। তা আমরা দেখি। আব্দুল কাদের বলছেন যে খালেদ হাসান ভয়ে কাউকে কিছু বলতে পারছেন না, তো তিনি তার সাথে একান্তে কথা বলছেন। তো সে বলছে যে তাকে গুম করা হয়েছিল। খালেদের ভাষ্যমতে শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিকশায় করে দোয়েল চত্বরে যাবার সময় রিকশাতেই অজ্ঞাত কারণে সে জ্ঞান হারায়।
তো তার সাথে কি রিকশায় কেউ ছিলেন? কোনো রিকশা তাকে অনুসরণ করছিল? রাস্তার মধ্যে তিনি রিকশাতে জ্ঞান হারালেন, একটা প্রকাশ্য রাস্তা থেকে তাকে কি তুলে নিয়ে যাওয়া হলো? বিষয়টা এরকমই। তো এরপরে পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে আসে, সে নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসের মধ্যে দেখতে পায়, সেই সিলেটে। এ সময় তার সাথে আরো 2-3 জন ছিল। পরবর্তীতে ওই দৃশ্য দেখে তিনি আবারও জ্ঞান হারাই ফেলেন। এরপর যখন তার জ্ঞান ফিরে, তখন তিনি নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গা দেখতে পান। তো তিনি কিভাবে বুঝলেন তিনি পঞ্চগড় আছেন? এই জিনিসগুলো একটু তো এখানে রহস্যময় ইস্যু। তো তখনও নাকি মাইক্রোবাস চলমান ছিল, তার মানে তিনি জ্ঞান ফিরে এরকম চোখ পিটপিট করে আমরা তাকাইছিল, সাইনবোর্ড টাইনবোর্ড পড়তেছিল, বিষয়টা ওই রকমই কিছু হয়েছিল। এরপর আপনার আবার তার জ্ঞান হারায়। তৃতীয়বার যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে বরিশালের কোনো একটা রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে সে ঢাকা পৌঁছে হলে ফিরে আসে। একটু অস্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে। তিনি যখন বরিশালে পৌঁছাইলেন, সেখানে বৈষম্য বিরোধীর হাজার পোলাপাইন আছে। তিনি সেইখান থেকে একটা গাড়িতে সরাসরি চলে আসলেন এই অসুস্থ শরীরে, থানা পুলিশ কোনো কিছু গেলেন না। এখানেও একটু রহস্যময় একটা বিষয় কিন্তু সামনে আসছে। তো আব্দুল কাদেরের বক্তব্য, খালেদের মানসিক অবস্থা ভালো না, কাউকে কিছু বলতে পারছেন না ভয়ে। তো তাকে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। আর আমরা দেখছি যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফারুক শাহ বলছেন, আমি খালেদের সাথে কথা বলেছি, সে কিছু বলতে চাচ্ছে কিন্তু ভয়ে বলতে পারছে না। তাকে খুব দুর্বল দেখাচ্ছে, ডাক্তার নিয়ে এলে তার ব্লাড প্রেশার বেড়েছে বলে জানায়। তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে, সুস্থ হলে সে সবাইকে ঘটনার বিস্তারিত বলবে। আমরাও জানতে চাই, কারণ খালেদের এই বক্তব্য যতটুকু আব্দুল কাদেরের মুখ দিয়ে আসছে, এখানে অনেকগুলো রহস্যময় ঘটনার অবতার ঘটেছে। তো একটু অপেক্ষা করতে হবে আসলে কি ঘটেছিল এই কেন্দ্রীয় শহর সমন্বয়কের তো সাথে। দর্শক, ভিডিওটি দেখে ভালো আপনার থাকুন। মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কে কোথা থেকে ভিডিও দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।